গল্প দ্বিতীয় বাসর। প্রতিটা মানুষের জীবনে কিছু স্মৃতি থাকে, কিছু বছর, মাস এবং সপ্তাহ বা ঘন্টা, এমন হতে পারে সেকেন্ড ঘিরে। তেমনি আমার জীবনে রয়েছে মাত্র 9 মাসের গল্প। হয়তো এই জীবন ভুলতে পারবো না এই 9 মাসের গল্প। আমি ভার্সিটির ক্লাস করে হোস্টেলে ফিরছিলাম, তখনই আমার ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে কল দিল এটা দেখার জন্য ফোনটা পকেট থেকে হাতে নিলাম। ফোনের স্ক্রিনের উপরে তাকিয়ে দেখলাম আব্বু কল দিয়েছেন। আমি তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। আব্বু বলে কথা। এমনিতেই আমি অনেক ভয় পাই, এত বড় হয়েছি এখনো কেন পাই সেটা বলতে পারি না। আমি কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে, আব্বু আফিফ কই আছিস এখন? আমি কেন আব্বু, আমি তো ক্লাস করে হোস্টেলে ফিরছিলাম। আব্বু তুই এখনই, আমি এটা ঠিকানা পাঠাচ্ছি সেখানে চলে আয়। আমি কেন আব্বু, আজকে না রিফাত ভাইয়ের বিয়ে, সেখানে যাওনি তুমি? আব্বু সেখানেই আসতে বলেছি আমি, তাড়াতাড়ি চলে আসবি আর কোন প্রশ্ন করবি না আমাকে। আমি আব্বু তুমি ভালো করেই জানো আমার কিছু দিন পরে ফাইনাল এক্সাম, তার জন্য বাসায়ও আসলাম না। আমি আগেই বলেছি আমি এই বিয়েতে আসতে পারবো না, তারপরেও এই কথা বলছো আমাকে। অনেকটা ভয় নিয়ে এই কথা বললাম। আমার না বলে উপায় ছিল না, আমার কিছুদিন পরে এক্সামটাও ফাইনাল। আমি চাই না কোথাও গিয়ে এই সময় টাইম নষ্ট করতে। আমি এই কথাগুলো বলার পরে, আব্বু আফিফ আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আয় প্লিজ। আব্বু এই সব কি বলছে? তাহলে কি কিছু হয়েছে নাকি? আব্বু এই কথা বলার পরে শুধু বললাম আমি আছি। এটা বলে কল কেটে দিলাম। আমি কল কাটার পরে একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিলেন। আমি ঠিকানাটা দেখে বুঝতে পারলাম আমার সেখানে যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। এখন প্রায় রাত 1:23 বেজেছি। আমি আর হোস্টেলে না ফিরে আমার সাথে একটা বন্ধু ছিল, ওর কাছে আমার বই রাখার ব্যাগটা দিয়ে বললাম এটা জানো ওর কাছে রেখে দেয়, আর আমি এখনই বাসায় যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি এই কথা বললে কি হয়েছে সেটা জানতে চাইলে বললাম আমি এসে ওকে সবটা বলবো, আমার হাতে আর সময় নেই। তার জন্য ও আর আমার কাছে কোন প্রশ্ন করলো না। আমি সেখান থেকে বাস স্থানে চলে আসলাম। আমাকে বাসে করেই যেতে হবে। আমার ভাগ্যটা ভালো বলে আমি বাসও পেয়ে যাই। আমি বাসের টিকিট কেটে আমার সিটে এসে বসে পড়ি। সেখানে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম আফিফ ইসলাম। এই বছরই আমার লেখাপড়া শেষ হয়ে যাবে। আর আব্বু আম্মু আর এক ভাই এই আমার পরিবার। আব্বু নিজে বিজনেস করেন। আজকে যার বিয়ের কথা বলেছি সে আমার কাজিন হয়, আমার চেয়ে অনেক বড়। আমার লেখাপড়া চাপ থাকার জন্য আমি বিয়েতে যেতে পারিনি, কিন্তু কিছুক্ষণ আগে যা যা হয়েছে সবটাই তো আপনারা শুনলে। এখন আমার না গিয়ে উপায় নেই হবে। আমি এটা শিওর ওখানে বড় কিছু একটা হয়েছে, তা না বলে আব্বু আমাকে এইভাবে খরচ দিয়ে নিতেন না। কি হয়েছে সেটা আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন। একা একা বাস জার্নিটা কেমন যেন লাগছে আমার কাছে, তবে ফোন টিপি করতে করতে যে কোথা থেকে সময় চলে গেল বুঝতে পারিনি। আমি বাস থেকে নেমে একটা রিক্সা খুঁজতে লাগলাম। এর মাঝে কে যেন কল দিল। ফোন স্ক্রিনের উপরে তাকালে দেখতে পেলাম আব্বু কল দিয়েছে। রিসিভ করার পরে জানতে চাইলেন আমি এখনো কোথায় রয়েছি। আমি মাত্র বাস থেকে নেমে পড়লাম, এখন একটা রিক্সা খুঁজছিলাম। আব্বু আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি, তোকে পাইনি গাড়ি ড্রাইভার। আমি আচ্ছা আমি দেখছি, তুমি রাখো তাহলে আমি চলে আসি। এটা বললে আব্বু কল কেটে দেয়। আমি গাড়ি ড্রাইভারকে কল দিলাম কই আছেন তিনি এটা জানার জন্য। আমি কল দিতেই তিনি রিসিভ করলেন আমার কল। রিসিভ করার পরে জানতে চাইলো আমার কোথায় আছি। আমি ঠিকানা বললে আমাকে ওখানে দাঁড়াতে বলেন, সে আমার কাছে আসছেন। আমি ফোনটা কেটে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়ালে আমি গাড়িতে উঠে পড়ি। আমি গাড়িতে উঠে পড়লেই সে গাড়ি ড্রাইভ করতে লাগলেন, আমাকে নিয়ে সরাসরি বিয়ে বাড়িতে নিয়ে আসলেন। আমি বাসার সামনে আসলে গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসলাম। এসে দেখি সবাই বসে আছে এক জায়গাতে। তাদের দেখে মনে হচ্ছে কিছু নিয়ে অনেক চিন্তিত। আমি আব্বু কাছে এসে দাঁড়ালাম। তারপরে আমি আব্বু কি হয়েছে, সবাই এইভাবে বসে আছেন কেন, সবকিছু ঠিক আছে তো?
আব্বু কিছু না বলে আমাকে ওখান থেকে আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। আমাকে একটা রুমে নিয়ে আসলেন আমার সামনে দাঁড়িয়ে। আব্বু আফিফ, আমি একটা কথা বলবো, আমার কথাটা শুনতে হবে তোকে। আমি কি এমন কথা আমাকে এইভাবে এখানে নিয়ে এসে বলছো, আর আমি কোন কথাটা শুনি না বলো? কি হয়েছে বলো? আব্বু তোর রিফাত ভাইয়া বিয়ে করবে না বলে গাড়ি থেকে ভেগে গেছে। তার সাথে কোন মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি তোমরা বিয়ে ঠিক করার আগে তার কাছ থেকে সবটা জেনে নিবে না? সেটা না করে এইভাবে বিয়ে ঠিক করলে তো এমনি হওয়ার আছে। যদি বিয়ে হয়ে যেত তাহলেও তো যার সাথে বিয়ে হতো সে মেয়ে কখনো খুশি হতে পারতো না। যা হয়েছে ভালোই হয়েছে বিয়ের আগে। আব্বু আমাদের এটাই ভুল, ওর কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল। আব্বু এখন আমি কি করব বুঝতে পারছি না, মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমি ওর জন্য এই বিয়ে ঠিক করেছি। একটা মেয়ের এমন অবস্থানে এসে যদি বিয়ে না হয় তখন তার উপর দিয়ে কি যায় জানিস, আমাদের সমাজ এই সব মেয়েদের কি চোখে দেখে। আর পরে মেয়ের বাবার মৃত্যু ছাড়া আর উপায় খুঁজে পায় না। আমি এটা তো সবাই বুঝে, সেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটা যদি বিয়ের পরে হতো তখন তো আর। এখন এই সব ভুলে যাওয়াই ভালো। এই সমাধা তো তোমারাই করতে পারতে, খামখা আমাকে কেন আনতে গেলে? এসেছি যখন আমি মেয়ের বাবার সাথে কথা বলছি। আব্বু আমি বলি কি তুই এই বিয়েটা করে নেয় ভালো হবে, মেয়েটা অনেক ভালো। আমি আব্বু এই সব কি বলছো, আমার এখনো লেখাপড়া শেষ হয়নি, এমন অবস্থাতে আমার বিয়ে কব কি করে? আব্বু তোকে ওকে দেখতে হবে না তুই কিছু করার আগ পর্যন্ত। আমার কম আছে নাকি? নাকি তোর কাউকে পছন্দ আছে? আমি না আব্বু, আমার কোন পছন্দ নেই, তারপরে যাকে আমি চিনি না, কোন দিন দেখিনি, তারপরে আমাকে বিয়ে করতে এই মেয়ে রাজি কিনা তাও জানি না। আমি এই কথা বলার পরে আব্বু যা বললে বা করতে চাইলেন তার আমি আর না করতে পারলাম না, কেননা বাবা হয়ে ছেলের পা ধরতে চাইলে তখন আর ছেলের হাতে কি করার থাকে। তো শুনতে চাচ্ছেন আব্বু কি বলেছেন, তাহলে শুনুন। আব্বু আফিফ, আমি মেয়ের বাবাকে কথা দিয়ে দিয়েছি এই বিয়েটা হবে, আর কেহ না করলেও আমার ছেলে করবে। আমি এই সব কি বলবো বাবা, আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো? তুমি তাকে বুঝিয়ে বলো। আব্বু আমি তোর বাবা হয়ে পা ধরছি। আর না করিস না, আমার আর কোন সম্মান থাকবে না যদি বিয়েটা না হয়। আমি এ কি করছো বাবা? আচ্ছা তুমি বিয়ের সব ব্যবস্থা কর, আমি বিয়ে করব। আমি এই কথা বললে আব্বু অনেক খুশি হলেন। আর কি চাওয়া আছে, ছেলে মেয়েরা তো প্রতিনিয়ত চায় তার বাবা মা এইভাবে হাসি খুশি থাকুক। আব্বু রুম থেকে বের হওয়ার আগে বলে গেলেন, আমি জানো এই রুমে থাকি, আমার জন্য এখনই বরের সব কিছু পাঠিয়ে দিচ্ছেন। এটা বলে সে বেরিয়ে গেলেন। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই কি হয়ে যাচ্ছে, আমার জীবন এমনটা আমার জীবনে হবে কখনো ভাবেনি। আমি কেন, কোন ছেলেই বা এমনটা ভেবে থাকেন? আমি ওখানে একটা চেয়ারে বসে পড়ি। কিছুক্ষণ পরে বরের পোশাক নিয়ে রুমে চলে আসলো। আমি চুপচাপ সব দেখে যাচ্ছি। আমি পোশাকগুলো পরার পরে সবাই আমাকে নিয়ে এই রুম থেকে বেরিয়ে আসলো। আমাকে বরের স্থানে এনে বসালেন। আমি বসে পড়লাম। সত্যি সত্যি আমার বিয়েটা হয়ে গেল। আমি এখনো জানি না কে আমার বউ হয়েছে, জানি না সে কি ভাবছেন। যাই হোক, আমরা ওই বাসা থেকে বিদায় নিলাম। মেয়ের বাবা মা এনে আমার হাতে দিয়ে বলে তাদের একটা মাত্র মেয়ে দেখে শুনে রাখতে, আমিও বলে দিলাম কোন প্রবলেম হবে না। আমাকে আর বউকে এক গাড়িতে বসালেন। আমরা দুজনে কেহ কোন কথা বললাম না, চুপচাপ ছিলাম পুরা রাস্তাতে। আমাদের বাসায় চলে আসলে আমি গাড়ি থেকে নেমে পড়ি, আর আমাদের বাসায় কিছু মানুষ এসে বউকে নিয়ে বাসার ভিতরে চলে আসলো। আমি আর রুমে গেলাম না, কেননা আমার রুম নাকি সাজানো হবে। কি দরকার এই সব বুঝি না। যাই হোক, আমি ওখান থেকে ছাদে চলে আসলাম, এত মানুষের ভিতরে থাকতে ইচ্ছা করছে না। আমি ছাদে এসে ফোনটা বের করে রিফাতকে কল দিলাম, কিন্তু ওর ফোন অফ পাচ্ছি, কেন করলো এটা জানার জন্য। চাচা চাচি না হয় ভুল করেছে, তাদের বুঝিয়ে বললেই তো হতো, তাহলে তো আজকে আমার এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমার এখানে কেন বন্ধুও নেই যে ওদের কল দিয়ে আনবো, এইভাবে আর একা একা ভালো লাগছে না। আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে আমার ছোট ভাইটা এসে আমার সামনে দাঁড়ালো।
আমি ওকে এখানে দেখে। তুই এখানে যে এত রাতে? ওর নাম বলা হলো না, ওর নাম রাফিকুল ইসলাম। আমি এই প্রশ্ন করলে, রাফিকুল ভাইয়া আমাকে আব্বু পাঠিয়েছেন, ভাবি একা রুমে বসে আছেন, তার কাছে যেতে বলছে। তুই গিয়ে থাক, ওকে আমি আজকে এখান থেকে নামছি না। রাফিকুল ভাইয়া, এটা কি ববস তোমার বউ? কেন আমি পড়ি দিতে যাব? আব্বু এখনই যেতে বলেছেন, আর যদি না যাও তাহলে আব্বুকে তো ভালো করেই জানো কি করতে পারে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা আমি আসছি, তুই যা এখন। রাফিকুল, ওকে আমি এখন যাচ্ছি। তবে আমার জানো আবার এখানে না আসতে হয়, এটা বলে ও ছাদ থেকে নেমে গেল। আমি ভাবতে লাগলাম যাবো কিনা। আর এখানে মেয়েটা ও বাকি দোষ, আমার রুমে যাওয়া দরকার। আমি এই বিয়ে মানি না, কেন না আমার ইচ্ছাতে এই বিয়ে হয়নি। আর আমার একটা স্বপ্ন, সেটা হলো আমি অনেক বড় হব। সেটা আমি নষ্ট করতে পারবো না এই মেয়ের মায়াতে পড়ে। এইসব ভাবতে ভাবতে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। আমি নিচে আসলে সামনে আম্মু পড়ে আমাকে দেখে। আম্মু, আফিফ তুই এখনো এইভাবে ঘুরছিস? মেয়েটা একা বসে আছে রুমেতে, আর তুই এখনো রুমে যাস নাই? আম্মু, তুমি এই বিয়েটা এত স্বাভাবিকভাবে নিচ্ছ? বিয়েটা কিভাবে হয়ে গেল দেখলে তো? আম্মু, কেন নিব না? তোর বয়সে অনেক ছেলের বিয়ে করেছে, শুধু তাই না অনেকের বাচ্চাও আছে। আর মেয়ে অনেক সুন্দর, শুধু সুন্দর না অনেক ভালো, শিক্ষিত। আর বিয়ে তো এখন করেছিস না হয়, আর কিছু বছর পরে তো করতেই হতো। আমি বুঝেছি, তোমাদের সাথে কথা বলে আমার কোন লাভ নেই। এটা বলে আমি এখান থেকে সরাসরি রুমে চলে আসি। রুমের ভিতরে এসে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছেন খাটের উপরে। আমি গিয়ে খাটের এক কোণে বসে পড়ি। আমি বসে পড়লে মেয়েটা পিছনে সরে বসে একটু। আমি সেটা দেখে বললাম, এইভাবে সরে বসতে হবে না, আমি খাটে শুতে বা বসতে আসিনি, শুধু কিছু কথা বলতে এসেছি। জানি না আমার কথাগুলো কিভাবে নিবে, তবে আমাকে বলতে হবে। আজকে এই বিয়েটা আমার সাথে হওয়ার কথা ছিল না, সেটা তো ভালো করেই জানেন। মেয়েটা হুম জানি, তবে আমার এখানে কোন দোষ নেই। আমি হুম সেটা আমি জানি। আমি বিয়েটা ইচ্ছা করে করিনি। আব্বুর দিকে তাকিয়ে করতে হয়েছে তার সম্মানের জন্য। আর শুনেছি আমার আব্বু নাকি বন্ধু হয় আপনার বাবা। আমি এখন এই বিয়ে নিয়ে ভাবছি না, আমার এখন একটাই লক্ষ্য, লেখাপড়া শেষ করে বড় কিছু হওয়া। আমার কাছ থেকে বরের অধিকারগুলো পাবেন না, আমি সেই কথাগুলো বলছি। একটা মেয়ে বিয়ের পরে বাসর ঘরে যায় চায়, তা ছাড়া আপনার আর কোন প্রবলেম হবে না। আমি এই কথা বলার পরে মেয়েটা, আমি ভালো করেই জানতাম আপনি আমাকে বাসর ঘরে এসে এইগুলো বলবেন। আসলে কোন ছেলে এইভাবে কাউকে জীবন সঙ্গী হিসেবে চাবে না? ছেলে কেন, কোন মেয়ে এটা চাইবেন না? তবে আমার এই বিয়েটা না করে উপায় ছিল না। আপনাকে আমি এর ধন্যবাদ দিতে চাচ্ছি, এমন পরিস্থিতিতে একটা ফ্যামিলি পাশে দাঁড়ানো। আমি মেয়েটা কথা শুনে অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম, কেননা আমাকে বুঝতে পেরেছে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনার এই পরিস্থিতির জন্য তো আমরাই দায়ী ছিলাম। মেয়েটা আপনার কেন দায়ী হতে যাবেন? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তবে আপনার কাছে এটা অনুরোধ ছিল সেটা রাখতে হবে, আর কিছু করতে হবে না আমার জন্য। হুম বলেন, কি করতে পারি আমি? মেয়েটা, আমি আমার লেখাপড়াটা চালিয়ে যেতে চাচ্ছি। আমি মেডিকেলের স্টুডেন্ট, আমার ইচ্ছা ডাক্তার হওয়া। যদি আমার জন্য এতটুকু করেন তাহলে আমি অনেক খুশি হবে। আচ্ছা, আমি সবকিছু ঠিক করে দিব, আমার পরিবারের সাথে কথা বলবো, আমার মনে হয় না তারা বারণ করবেন। যাই হোক, রাত হয়েছে, আপনি শুয়ে পড়েন। আমি ছোপায় গিয়ে শুয়ে পারছি। মেয়েটা, আপনি কেন কষ্ট করে সেখানে শুতে যাবেন? আমি যাচ্ছি সেখানে। এ কি বলছেন আপনি? আপনি এখানেই থাকেন, আমার প্রবলেম হবে না সেখানে, এটা বলে আমি খাট থেকে উঠে পড়ি। আমি সেখান থেকে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুমে বসে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসলাম। এসে আমি সোফায় শুয়ে পড়লাম।
আর ভাবতে লাগলাম মেয়েটা সত্যি অনেক ভালো মনের মানুষ, আম্মু ঠিকই বলেছেন, তবে আমি এখনো একবারও মেয়েটার চেহারা দেখিনি। কেন দেখবো যার সাথে কোন সম্পর্ক করতে চাই না, এই সব ভাবতে ভাবতে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। সকালে আমি ঘুমিয়েছিলাম তখন আমাকে কে যেন ডাকার চেষ্টা করছে, তাই আমি চোখ নিলাম দেখবার। আমি চোখ মালার পরে পরে দেখতে পেলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঘাবড়িয়ে যাই। কে এই মেয়ে? মনে হচ্ছে আসমান থেকে পড়িয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ওর আগে এত সুন্দর মেয়ে দেখিনি, আর একে না দেখলেই বুঝতে পারতাম না একটা মেয়ে কতটা সুন্দর হতে পারে। মেয়েটা পরনে লাল রঙের শাড়ি পরা, তার সাথে সবকিছু একজ্যাক্ট করা। আমার যদিও লাল রং একদমই পছন্দ না, তারপরে আজকে ভালো লাগছে। আমি শুয়ে শুয়ে এইগুলো ভাবছিলাম তখন। মেয়েটা, আপনি কি ভাবছেন? অনেক সকাল হয়ে গেল, এখনো আপনি ঘুমাচ্ছে? অনেকে এসে ডেকে গেলেন। আমি মেয়েটা কথা শুনে বাস্তবে ফিরে আসলাম। আমি তাহলে এতক্ষণ সত্যি স্বপ্ন দেখছিলাম, সত্যি দাঁড়িয়ে আছে মেয়েটা আমার সামনে। আপনি কি আমার রুমে কি করছেন? মেয়েটা মানে কি বলছেন কালকে না আমাকে বিয়ে করে আনলেন, আমি সেই মেয়ে? ভুলে গেলেন রাতের ঘুমের সাথে? আমিও সরি, আসলে আমি আপনাকে দেখিনি তো, তার জন্য। কিছু মনে করবেন না, আমি এখনই উঠছি। এটা বলে আমি সেখান থেকে উঠে পড়ি। ঘড়ির দিকে চোখ পড়লে দেখতে পেলাম সকাল 10টা বেজে গেছে। আপনি এখনো রুমে কেন? সকাল তো অনেক হয়েছে, নাস্তা করেছেন? মেয়েটা না, আমি একা রুম থেকে বেরিয়ে একা একা নাস্তা করলে মানুষ কি বলবে আর কি ভাবেন? বুঝতে পারছেন? আমি ওকে, আপনি ওয়েট করেন, আমি এখনই ফ্রেশ হয়ে আসি। এটা বলে আমি ওয়াশরুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে এসে দেখলাম মেয়েটা খাটের এক সাইডে বসে আছে। আমি কাছে এসে বললাম, চলেন নাস্তা করে আসি। মেয়ে, হবে? আপনি সবার সামনে বসে আপনি আপনি করে বললে মানুষ কি বলবেন? এমনিতেই আমি আপনার ছোট, তার জন্য তো তুমি করে বলতে পারেন। আমি ওকে তুমি করেই বলবো, এখন তো চলেন। মেয়েটা আবারও আপনি? আমি সরি, চলো। মেয়েটা, আচ্ছা আপনি আমার নাম জানেন? আমি সত্যি কথা বলতে না এখনো। মেয়েটা, আমার নাম আদিত্রা ইসলাম তানজম। আমাকে সবাই আদিত্রা বলে ডাকেন, আপনি সেটা বলে ডাকতে পারেন। আর আপনার নাম বলতে হবে না, সেটা আমি জানি। এটা বলে আদিত্রা হাঁটতে লাগলো, আমিও তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে আসলাম। আমরা সরাসরি খাবার টেবিলের কাছে চলে আসলাম। এসে দেখি আব্বুও বসে নাস্তা করছেন। আদিত্রা আব্বুকে দেখে সালাম দিল। আমাদের দেখে আব্বু বসতে বলেন, দুজনই চেয়ারে বসে পড়ি। আমি চেয়ারে বসে আম্মুকে ডাক দিলাম নাস্তা দেওয়ার জন্য। আদিত্রা আমাকে বারণ করে ডাল দিতে, তারপরেও ডাক দিলাম। আম্মু চলে আসলো আমাদের নাস্তা দেন। আমি আম্মুকে বসতে বলি, কিছু কথা বলার ছিল তার জন্য। আম্মু বসে পড়লে। আমি তো ভার্সিটিতে বলে আসেনি, আমাকে কালকেই চলে যেতে হবে। আব্বু, এটা কি করে হয়? আদিত্রার বাসায় থেকে মানুষ আসবে তোদের তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমি সেটা এখন না পড়ে, আমার কয়েক মাস পরে এক্সাম, এখন আর টাইম লস করা যাবে না। আব্বু, ওকে আমি তাহলে তাদের বুঝিয়ে বলবো। আমি, সেটাই ভালো হবে। আর একটা কথা, আদিত্রা ওর লেখাপড়া চালিয়ে যেতে যায়, এখন তোমরা কি বলো এখনো? আমি এই কথা বললে আব্বু তো? সেটাই ভালো হবে। আর একটা কথা, আদিত্রা ওর লেখাপড়া চালিয়ে যেতে যায়, এখন তোমরা কি বলো এখন? আমি এই কথা বললে আব্বু, সেটা তোর বলতে হবে না, আমরা এমনিতেই ওকে আমরা পড়ালেখা করাবো। আমাদের বহুমা ডাক্তার হবে, সেটা আমাদের জন্য ভালো না হয়ে পারে। আদিত্রা, ধন্যবাদ আঙ্কেল। কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আব্বু, আরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আর আমাকে আঙ্কেল কেন বলছো? এখনো আমরা কি বাবা মায়ের জায়গা পেতে পারি না? আমরা তো তোমাকে আমাদের মেয়ে ভেবে নিয়েছি। আদিত্য, সরি, আমি ভুল হয়ে গেছে, আর হবে না। আব্বু, আর আফিফ, এখন থেকে তোরা দুজনে একটা বাসা নিবি, এখানে আলাদা করে। তোরা তো একই স্থানে পড়িস, শুধু লেখাপড়ার প্রতিষ্ঠানটা আলাদা।
আমি আদিত্য আমার ওখানে পড়ে, তবে আমরা একসাথে থাকতে চাচ্ছি না। আদিত্য কি বলো? আদিত্য হুম ঠিকই বলেছে। আব্বু, আম্মু সেটা কেমন কথা, মেয়েটা একা কিভাবে থাকবে? আমি আগে যেভাবে থাকতো। আব্বু আচ্ছা আমরা এখানে কথা না বলি, ওদের ডিসিশন ওরাই নিক, সেটা ভালো হবে। আমি আচ্ছা আমরা এই সব নিয়ে কথা না বলি, তবে কালকে আমি চলে যাচ্ছি। তারাও আর কিছু বলেন না। আমার নাস্তা করা হলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে রেডি হয়ে নিলাম। অনেকদিন পরে বাসায় আসলাম একটু নিজের এলাকাটা ঘুরে দেখার জন্য। আমি রেডি হচ্ছি, এর মাঝে আদিত্য রুমে আসলো। এসে দেখি আমি রেডি হচ্ছি তখন। আদিত্য আপনি কোথাও যাচ্ছেন বুঝি? আমি হুম একটু বাসা থেকে বের হব। আদিত্য ও, এটা বলে আদিত্য রুম থেকে বেরিয়ে গেল। আমিও রেডি হয়ে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আম্মুর কাছে চলে আসলাম। এসে দেখি সেখানে আদিত্যও রয়েছে। আমি আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা খুঁজতে লাগলাম। পেয়ে গেলাম কিছুক্ষণের ভিতরে। রিক্সাতে উঠে তাকে আমি একটা স্থানে নিয়ে যেতে বললাম, সেখানে নিয়ে যাচ্ছেন আমাকে। ঘুরে ফিরে দুপুরে আমি আবার বাসায় ফিরে আসলাম। এসে দেখি রাফিকুল আর আদিত্য দুজনে ড্রয়িং রুমে ছোপাতে বসে গল্প করছে। আমি সেই দিকে না গিয়ে আমি রুমে চলে আসলাম। আমি রুমে আসতে না আসতে আদিত্য রুমে চলে আসলো। রুমে এসে, আদিত্য আপনার কিছু লাগবে? আমি আমার কিছু লাগলে আমি খুঁজে নিতে পারবো না? আম্মুর কাছ থেকে সেটা চেয়ে নিতে পারবো? আমাকে নিয়ে ভাবতে হবে না একদম। আদিত্য সরি, আমি ভুলে গেছিলাম আমাদের সম্পর্কটা। কিছু মনে করবেন না, আমি এমনিতেই সবাই যে নিজের মানুষ বলে ভাবি। এটা বলে আদিত্য খাটের এক কোণে বসে পড়ে। আমি এর ওইদিকে খেয়াল না করে ওয়াশরুমে চলে আসলাম। এখনো গোসলটা করা হয়নি তার জন্য। ওয়াশরুমে এসে গোসলটা সেরে ফেলি, তারপরে বেরিয়ে আসি। এসে দেখি আদিত্য এখনো সেখানে বসে রয়েছে। আমি সেই দিকে খেয়াল না করে ছোপায় এসে বসে পড়ি। আমি বসতেই আদিত্য রুম থেকে বেরিয়ে যায়। লাঞ্চের সময় হলে আদিত্রি আমাকে ডাকতে আসলো। আমি আসছি বলে ওকে যেতে বলি। ও চলে গেলে আমিও পিছু পিছু চলে আসলাম। সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। আমার খাওয়া শেষ হলে রুমে চলে আসি। কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি বলে ছোপাতে এসে শুয়ে পড়ি। শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। বিকালে আদিত্য আমাকে ডেকে ঘুম থেকে তুলল। আমি জাগার পরে, আদিত্য আপনি এখনো ঘুমাচ্ছেন? সন্ধ্যা হয়ে গেল প্রায়। আমি চেয়ে দেখলাম সত্যি সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠে পড়ি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলাম একা। অনেকটা সময় সেখানে ছিলাম। রাত হলে সেখান থেকে নেমে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু আর আমার শ্বশুর মশাই দুজনে বসে বসে গল্প করছেন। ভদ্রতার জন্য তার কাছে এসে সালাম দিলাম। তারপরে আমি কেমন আছি সেটা জানতে চাইলে কিছু কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম রুমে। আমি রুমে আসতেই আদিত্য আমার জন্য কফি নিয়ে আসলো। কফির কাপটা আমার হাতে দিয়ে আবার চলে যায়। আমি আর রুম থেকে বের হলাম না, একেবারে ডিনার করার সময় বেরিয়ে আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করলাম। আমি আর আদিত্য একসাথে রুমে আসলাম। আমি ছোপায় শুতে আসলো আমাকে খাটে শুতে বলে আজকে। আমি এখানেই ঘুমাতে পারবো। আদিত্য না আপনার কষ্ট হয় সেটা দেখলেই বোঝা যায়। আপনি তো কালকে চলে যাবেন, আজকে না হয় খাটে শুয়ে পড়েন, কালকে থেকে হয় আমি খাটে শুব। আমি আর 2টা দিন পরে যাব। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আপনি শুয়ে পড়েন গিয়ে, এটা বলে আমি সেখানেই শুয়ে পড়ি। আজকে সকালে নিজে থেকেই ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার শরীরে কাঁটা দেওয়া। এটা যে আদিত্য করেছে বুঝতে বাকি থাকলো না। আমি উঠে দেখি আদিত্য এখনো ঘুমাচ্ছে খাটে। এই অবস্থাতে ওকে দেখে অনেক মায়া লাগছে। আমি সেই মায়াতে পড়তে চাচ্ছি না বলে সেখান থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে হবে, তা না হলে গাড়ি পাওয়া যাবে না। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আদিত্য জেগে গেছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো আমি কখন উঠেছি। আমি মাত্র উঠে ফ্রেশ হয়েছি, এটা বলে আমি রেডি হতে লাগলাম।
আমি রেডি হচ্ছি, এর মাঝে আদিত্য উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি রেডি হচ্ছি, এর মাঝে আদিত্য উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি রেডি হয়ে নিচে চলে আসলে আমাকে, আদিত্য কোথায় যাচ্ছেন এত সকালে? আমি কেন ভুলে গেলেন আজকে না আমার চলে যাওয়ার কথা? তাড়াতাড়ি বাসা থেকে না বের হলে আবার বাস পেতে কষ্ট হয়ে যাবে। আদিত্য আপনি খাবার টেবিলে বসেন, আমি নাস্তা দিচ্ছি, এখনই সেইগুলো খেয়ে বাসা থেকে বের হবেন। আমি হুম। আর আম্মুকে একটু ডেকে দেও। এটা বললে আদিত্য চলে যায়। আমি ওখান থেকে খাবার টেবিলে চলে আসি নাস্তা করার জন্য। কিছুক্ষণের ভিতরে আদিত্য আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি সেইগুলো খেতে লাগলাম, এক এক করে সবাই নাস্তা করার জন্য চলে আসলো। আম্মু এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন ডেকেছিলাম। আমি আমার লেট হয়ে যাচ্ছিল নাস্তা দেওয়ার জন্য, কিন্তু তার দরকার হয়নি, আদিত্য দিয়েছে। আম্মু এখনো আমাকে এইভাবে ডাকা লাগে কিছুর জন্য। বহু মাকে বললেই তো সর করে দেয় তোর। আমি আর কোন কথা বললাম না। আমাদের মাঝে কোন সম্পর্ক নেই এটা কি করে বুঝাব? আমার খাওয়া শেষ হলে সবাইকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় আব্বু শুধু এতটুকু বলল কিছুদিন পরে এসে যেন আদিত্যকে নিয়ে যাই। আমি তার কথার কোন উত্তর দিলাম না। আমি তাকে নাও করতে পারবো না, অন্যদিকে আমার আসারও সম্ভব না। আমি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ি, ড্রাইভার সাহেবকে বললাম আমাকে একটু বাস স্থানে সেরে আসতে। আমাকে নিয়ে তিনি বাস স্থানে চলে আসলেন, তাকে বলে আমি গাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাসের টিকিট কেটে একেবারে বাসে উঠে পড়ি। বাসে ওঠার পরে ফোন টিপাটিপি করেই সময়টা শেষ করে দিলাম। আমি এখানে দুপুরের আগে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে এখান থেকে একটা রিক্সা নিয়ে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে এসে দেখি এখনো কেহ ভার্সিটি থেকে ফিরেনি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুম থেকে। ফ্রেশ হয়ে খাটে এসে ফোনটা হাতে নিয়ে আম্মুকে কল দিলাম আমি এসে পৌঁছে গেছি এটা জানিয়ে দেওয়ার জন্য। আমি কল দিতেই আম্মু কল রিসিভ করলো। আমি কিছু বলার আগেই আম্মু আফিফ পৌঁছে গেছিস ভালোভাবে? আমি হুম বলতে আম্মু আদিত্যকে বলেছিস তুই যে পৌঁছেছিস? আমি না বলেনি আম্মু, আমি এখন রাখি এটা বলে আমি কল কেটে দিলাম। আদিত্যকে কেন বলতে যাব? আর ওর ফোন নাম্বার আমার কাছে নেই। থাকলেও হয়তো ওকে আমি কল দিতাম না। আমি শুয়ে আছি তখন আমার একটা ফ্রেন্ড আসলো আমাকে শুয়ে থাকতে দেখে। ফ্রেন্ড আফিফ তুই আসলি কখন আর কাউকে না বলে এইভাবে বাসায় চলে গিয়েছিলি কেন, কোন প্রবলেম হয়েছে নাকি? আমি না একটু কাজের জন্য গিয়েছিলাম কাউকে না বলেই। রিহাত কি আমার ব্যাগটা রেখে গিয়েছে? আমি চাই না আমার বিয়ের কথাটা ওরা এত তাড়াতাড়ি জানুক, কেননা এটা নিয়ে ঝামেলা হবে। আর রিহাত হলো আমার সেই বন্ধুটা যার কাছে আমি ব্যাগ দিয়ে চলে গিয়েছিলাম। আমি এই কথা বললে ও আর আমাকে কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল ব্যাগটা নাকি ওই দিন রেখে গিয়েছিল। আমরা এই রুমে কয়েকজন মিলে থাকি। এক এক করে সবাই চলে আসলো, সবারই একই প্রশ্ন আমি না বলে ওইভাবে বাসায় কেন চলে গিয়েছিলাম। সবাই চলে আসলে একসাথে লাঞ্চ করি, আমি খেয়ে একটু ঘুমিয়ে পড়ি। অনেক জার্নি করেছি বলে তাই। বিকালে ওরা আমাকে ঘুম থেকে জাগিয়ে ঘুরতে নিয়ে গেল। রাতে আবার হোস্টেলে চলে আসলাম। আবার আগের মতো লেখাপড়াতে মনোযোগ দিলাম। রাতে আবার খেয়ে ঘুমিয়ে যাই, ভার্সিটির ক্লাসের সময় চলে চলে যাই সবাই মিলে ভার্সিটিতে। ক্লাস শেষ হলে আমি চলে আসি। এইভাবে চলে গেল 2টা দিন। এই 2টা দিনের একবার আদিতার সাথে আমার কোন যোগাযোগ হয়নি। আর একবারের জন্য মনে হয়নি ওর সাথে যোগাযোগ করতে হবে এটা। আজকে আমি আবার একটা বাসা নিয়ে নেই। আসলে আমি আগে থেকেই বাসা ভাড়া করে থাকতাম, কিন্তু আগের বাসায় কিছু প্রবলেমের জন্য বাসাটা ছেড়ে দিতে হয়। তার জন্য ওদের সাথে হোস্টেলে থেকেছি। রাতে একা ডিনার করে শুতে যাব তখনই আমার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আব্বু কল দিয়েছেন, আমি সাথে সাথে কলটা রিসিভ করলাম। কল রিসিভ করার পরে
আব্বু আফিফ কালকে বাসায় চলে আসি। আদিত্যকে নিয়ে যেতে মেয়েটা অনেকগুলো ক্লাস মিস দিয়ে যাচ্ছে, এটার জন্য প্রবলেম হবে। আমি প্রবলেম হচ্ছে ওকে তো পাঠিয়ে দিলেই তো, বাড়তি কাউকে দিয়ে। আব্বু অন্যকে দিয়ে কেনে পাঠাবো তুই থাকতে, আর তুই এটা কেমন কথা বললি? বুদ্ধি শুদ্ধি কি সব গেছে তোর? আমি এত কিছু জানি না, কালকে তোর ভার্সিটি অফ, তাই কালকে চলে আসি। ওকে নিয়ে আবার চলে যাবি? আমি আব্বু উপরে একদম কথা বলতে পারি না, তাই আমি হুম বলে দেই। আর বিয়ে যখন করেছি মেয়েটাকে তো দেখে রাখবার দরকার। কিছুক্ষণ কথা বলে আব্বু কল কেটে দিল। আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্য। আজকেও বাসের টিকিট কেটে চলে আসলাম। অনেক তাড়াতাড়ি চলে আসি বাসাতে। বাসার দরজা নক করলে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে অনেক খুশি হলো। আমি বাসার ভিতরে ঢুকলে আম্মু বলেন আদিত্য রুমেই আছেন। আমি কিছু না বলে রুমে চলে আসি। এসে দেখি আদিত্য বসে আছে খাটের উপরে। আমাকে দেখে খাট থেকে মেনে আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিলে আদিত্য জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমি শুধু উত্তরটা দিলাম, ওকে আর কোন প্রশ্ন করলাম না। আমি আদিত্যের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা অনেক শুকিয়ে গেছে, মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া ঘুম কিছুই করে না। তার থেকে বড় কথা মেয়েটা মনে হয় কান্না করে। এই অবস্থা থেকে আমার অনেক খারাপ লাগলো। এর সব কিছুর জন্য হয়তো আমিও দায়ী, বা আমার কারণে না। জানি না আমার আর আদিত্য কিসের জন্য এমন একটা পরিস্থিতি পড়তে হয়েছে। আমি এই সব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বের হলে দেখলাম আবার সবকিছু গুছিয়ে আমার সামনে রেখেছে। আদিত্য রুম থেকে বেরিয়ে গেছে আমি বের হবার আগেই। আজকের দিনটা চলে গেল। রাতে সবাই মিলে ডিনার করছি। এখন আব্বু জিজ্ঞেস করলে আমাকে কি কালকে যেতে হবে, আমি আব্বুকে হুম বলে দেই। আব্বু আর কিছু বললেন না, শুধু বললেন বউ মাকে নিয়ে একসাথে থাকলে ভালো হতো দুজনে। আমি কিছু বললাম না, কেননা আমার এখানে কি বলার আছে। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আগের মতো ছোপাতে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে আদিত্রাও রুমে চলে আসলো। এসে দেখলো আমি ছোপাতে শুয়ে পড়েছি। তখন আদিত্রা, আপনি আজকে এখানে এসে শুয়ে পড়লেন? খাটে গুয়ে শোন। আমি না, প্রবলেম হবে না আমার এখানে থাকতে। তুমি গিয়ে খাটে শুয়ে পড়ো। অমিয় জোরে জুরি করলো। তারপরেও যখন আমি যাচ্ছি না, এখন আদিত্রা গিয়ে খাটে শুয়ে পড়ে। আদিত্রা খাটে শুয়ে আমাকে ডাক দিল। আমি জিজ্ঞেস করলাম কিছু বলবে, তখন আদিত্রা যা বলল। আদিত্রা, আচ্ছা আমার জন্য কি আপনার কোন প্রবলেম হচ্ছে? আমি হঠাৎ এই কথা কেন, আর প্রবলেম কি হবে? আদিত্রা, আপনি এখান থেকে চলে গেলেন, এবারের জন্য যোগাযোগ করলেন না। আপনাকে আসতে বললে আপনি অনেক অজুহাত দেখাতে থাকলেন। আমি ইচ্ছা করেই করিনি। সত্যি কথা বলতে কেন করিনি সেটা আমি জানি না, আর আমার মনে হয়নি তোমার সাথে যোগাযোগ করতে হবে। আদিত্য, জানি আপামর আমাকে পছন্দ হয়নি, এর কেন বা হবে? সবটাই তো জোর করে করা হয়েছে আপনার সাথে। তারপরেও বলবো, আমাকে যদি জীবন সঙ্গী করে রাখতে না চান, কষ্ট করে হলেও আমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে আলাদা করে দিবেন না, এটা চাই আপনার কাছে। কেন আমি এই সব চিন্তা নিয়ে ডাক্তার হয়ে স্বপ্ন পূরণ করতে পারবো না? আমি এই সব কথা কেন বলছো? আর আমি সত্যি সরি এইভাবে করার জন্য। আমার ভুল হয়ে গেছে, এখন এইগুলো চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। কালকে আবার সকাল সকাল যেতে হবে আমাদের। আদিত্য আর কোন কথা বলল না। আমিও কথা না বলে ঘুমিয়ে পড়ি। সকালে আদিত্য আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললো আমাকে, আমিও চুপচাপ উঠে গেলাম। উঠে ওয়াশরুম চলে আসলাম ফ্রেশ হতে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আদিত্য রেডি হচ্ছে। আমি দূর থেকে আদিত্যার দিকে তাকিয়ে থাকলাম, কেননা ওকে অনেক সুন্দর লাগছে। তার উপরে আমার পছন্দের রঙের ড্রেস পরেছে, নীল। সবকিছু ম্যাচিং করে, নীল ড্রেস, নীল কাচের চুড়ি। আমি মনে মনে এমনি এটা মেয়ে খুঁজেছিলাম আদিত্যার মতো।
হয়তো আমার ইচ্ছাতে এই বিয়েটা হলে আদিত্য আমার থেকে বরের অধিকার পেয়ে যেত। আমি এই সব ভাবছিলাম, তখনই আদিত্য পিছনে তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে রয়েছি। এটা দেখে, আদিত্য, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? রেডি হয়ে নেন, আমি আপনার ড্রেস গুছিয়ে রেখেছি। আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে? আমি ভালো লাগছে। এটা বলে আমি ওখানে থেকে ড্রেসের কাছে চলে আসি। আমি এসে দেখি আদিত্য সত্যি ড্রেস ঠিক করে রেখেছে, ওর সাথে মিল রেখে। আমিও সেইগুলো পরে নিলাম। এর মধ্যে আদিত্য রুম থেকে বেরিয়ে যায় আর বের হবার আগে বলে আসে, আমি যেন তাড়াতাড়ি নাস্তা করতে আসি। আমি রেডি হয়ে চলে আসলাম। এসে দেখি সবাই বসে পড়েছেন নাস্তা করার জন্য। আমরা নাস্তা করছি, এর মাঝে আম্মু, আদিত্য সময় হলেই বাসায় চলে আসিস, তোকে খুব মিস করবো, অল্প কয়েকদিনের ভিতরে তুই আমাদের মায়া পড়ে গেছিস। আদিত্য এটা বলতে, আম্মু আমি নিজে এই কথা বলতাম, এখানে আপনার ছেলে যদি নিয়ে আসেন। আব্বু, ওকে তো নিয়ে আসতেই হবে। আমি কিছু বলছি না, কেননা আমার এখানে কোন কথা থাকতে পারে না। রাফিকুল ভাবি, তুমি বাসা থেকে না গেলে কি হয় না? তুমি চলে গেলে কার সাথে আমি খেলবো, কে আমাকে সময় দিবে? মন খারাপ করে। আদিত্য, আরে মন খারাপ করছো কেন? আমি তো আর একেবারে যাচ্ছি না, সময় পেলেই চলে যাব। তুমি যেভাবে লেখাপড়া করছ আমাকেও তো করতে হবে। সবাই নানান ধরনের কথা বলে যাচ্ছে, শুধু আমি ছাড়া। নাস্তা করা শেষ হলে আদিত্য রুমে চলে আয় আর আমি ড্রয়িং রুমে এসে বসে পড়ে সব কিছু গুছিয়ে আম্মু, আব্বু, রাফিকুলকে বলে বেরিয়ে পড়ি বাসা থেকে। ড্রাইভারকে বলি আমাদের দুজকে বাস স্থানে ছেড়ে দিতে। আদিত্য চুপচাপ আমার পাশে বসে থাকলো। আমাদের নিয়ে সরাসরি বাস স্থানে চলে আসলো। আমরা গাড়ি থেকে নেমে ড্রাইভার বিদায় দিলে এসে গাড়ি নিয়ে আবার চলে গেল। এইদিকে আদিত্যকে নিয়ে বাসের টিকিট কাটলাম পাশাপাশি সিটের। টিকিট নিয়ে বাসে উঠে সিট খুঁজে সেখানে বসে পড়ি। আদিত্য জানালাম সাইডে বসতে চাইলে ওকে সেখানেই বসাতেও আমি জানি মেয়েরা বাসের জানালাম সাইডেই বসতে যায়, খামখা কেন ওকে বারণ করবো? দুজনে বসে পড়লে কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেন। আমি ফোনটা বের করে চুপচাপ সেটা চাপাচাপি করতে লাগলাম। আমার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তারপরেও শুধু মেয়ে আমার ওয়াইফাই। আমার এখানে অন্য ছেলে হলে হয়তো নানান রকম গল্প করে যেত। আমি ফোন টিপছিলাম আর মনে মনে এইগুলো ভাবছিলাম এখনই। আদিতা, আচ্ছা আপনি এইভাবে সব সময় চুপচাপ থাকেন? আমি অনেকটাই, কিন্তু কেন? আদিতা, আপনার পাশে একটা মেয়ে বসে আছে, তারপরেও কথা বলছেন না। ধরলাম চুপচাপ থাকতে ভালোবাসেন, তাই বলে কি কখনো কোন মেয়ের সাথে জানি করেনি? তাদের সাথে কি এইভাবে চুপচাপ বসে থাকতে পারতেন? আমি সরি, আমি এর আগে আম্মু ছাড়া অন্য কোন মেয়ের সাথে এইভাবে জানি করা হয়নি। আর তোমার কিছু বলার থাকলে বলতে পারো, আমি শুনবো। আমি এই কথা বললে আদিত্য বক বক করতে শুরু করে দিল। ওর লাইফের কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করতে লাগলো। কেন সে ওকে কথা বলার সুযোগ দিলাম? আমার কানটা ধরিয়ে দিল। কথা বলছে, এর মাঝে আদিত্য ওর বাঁধা চুলগুলো ছেড়ে দিল। তাই জানালা দিয়ে আসা বাতাসের জন্য ওর চুলগুলো এলোমেলো করে উঠতে লাগলো। কিছু চুল এসে আমার মুখের উপরে পড়তেছিল, তাই আদিতার চুলগুলো আবার বাঁধতে চাইলে আমি বারণ করে নেই, কেননা এই অবস্থাতে ওকে অনেক সুন্দর লাগছিল। আমার কথা শুনে ওর আর চুলগুলো বাঁধলো না। টানা 1 ঘন্টা বক বক করার পরে ও ঘুমিয়ে পড়ে। গাড়ি হালকা ঝাঁকড়ানির জন্য ওর মাথাটা আমার কাঁধে এসে পড়ল। আমি সরিয়ে দিতে চাইলেও আবার কি মনে করে যেন সরানো হলো না। আমরা চলে আসলে আমি আদিত্যকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে জেগে যায়, দেখতে পেল ওর মাথা আমার কাঁধে দিয়ে শুয়ে আছে। এটা দেখে ওর ঠিকভাবে বসে পড়ে তারপরে, আদিত্য সরি, আমি বুঝতে পারিনি কখন যে এটা হলো। আমি না, এটা নিয়ে আর ভাবতে হবে, আমরা চলে এসেছি, আমাদের এখন এখান থেকে নামতে হবে। এটা বলে আমি সিট থেকে বসে পড়ি। আদিত্যার ব্যাগ নিয়ে আমি বাস থেকে নেমে আসি। বাস থেকে নামার পরে আদিত্যার আছে ওর ঠিকানা জানতে চাইলাম। ওর ঠিকানা বলার পরে মিলিয়ে দেখলাম আমি যেখানে থাকি সেখান থেকে 20 মিনিটের মতো দূরত্ব।
আমি ওকে নিয়ে একটা রিক্সাতে উঠলাম, তার অন্য নিজের ভিতরে কেমন গিল্টি ফিল করছি, কেননা এর আগে কখনো এত পাশাপাশি ভাবে রিক্সাতে চড়া হয়নি। আমরা দুজনে রিক্সাতে উঠার পরে রিক্সা মামাকে ঠিকানা বলে এখানে যেতে বলি। রিক্সা মামা আমাদের নিয়ে সেখানেই চলে আসেন সরাসরি। একটা ফ্ল্যাট বাসাতে থাকে আদিত্য আর ওর কিছু বান্ধবীরা মিলে শুনেছি। আমরা চলে আসলে আদিত্য রিক্সা থেকে নেমে পড়ে আমাকে নামতে বলে। আমি নামলাম না, বললাম অন্য একদিন আসবো, এখন যাই। আদিত্য কিছু বলল না, এই কয়দিনে এটা হয়তো ভালো করে বুঝে গেছে আমাকে জোর করে লাভ নেই। আমি এই কথা বললে আদিত্য ব্যাগ নিয়ে ভিতরে চলে যেতে লাগলো। আমি ওকে আবার পিছু থেকে ডাক দিলাম, আমার ডাক শুনে আদিত্য দৌড়ে আবার আমার কাছে চলে আসলো। আমার কাছে আসলে আমি বললাম যে একটা কথা বলার ছিল। বলার কি, জিজ্ঞেস করার ছিল। আদিত্য সেটা আবার এইভাবে বলতে হয়, কি বলবে বলে দেন। আমি আমার ফোন নাম্বারটা নিয়ে যাও, কোন প্রবলেম না কোন কিছু জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবে। আদিত্য না থাক, লাগবো না। এটা বললে আমি আদিত্যকে কিছু না বলে রিক্সা মামাকে যেতে বললাম এতক্ষণি। আদিত্য ওই আমার কথা না শেষ হবার আগেই এইভাবে চলে যাচ্ছে কেন? আমি আদিত্যের এমন কথা শুনে রিক্সাটা একটু দাঁড়াতে বলি। আমি কি বলবে বললো, আমার লেট হচ্ছে তো। আদিত্য আমি কেন বলেছি নাম্বার লাগবো না সেটা শুনবেন না? আসলে আপনার ফোন নাম্বার আগে থেকেই আমার কাছে রয়েছে, তার জন্য এই কথা বলেছি। কেন বলেছি একবার জানতে চাইলেন না? আমি নিজে থেকেই যখন বলেছি তখন তোমার লাগবে না বললে, তাই তো কিছু বললাম না। এখন তাহলে আমি যাই। আদিত্য ওকে বললে আমি চলে আসি। ওখান থেকে আমি আমার বাসাতেই চলে আসলাম। বাসায় এসে রুমের ভিতরে ঢুকে ওয়াশরুমে চলে আসলাম, আগে সেখান থেকে গোসলটা সেরে নিলাম। গোসল করা হলে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি প্রায় দুপুর 2টা বেজে গেছে। আজকে বুয়াকেও বলেনি রান্না করতে। এখন বাসার বাহিরে যেতে ইচ্ছা করছে না। অন্যদিকে মোটামুটি ক্ষুধাও লেগেছে। এই সব ভাবতে ভাবতে আমি এসে খাটে শুয়ে পড়ি। খাটে এসে শুতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা আর মনে নেই। ঘুম থেকে জাগার পরে ফোনটা খুঁজতে লাগলাম এখন কটা বেজেছে এটা দেখার জন্য। ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে। বুঝতে আর বাকি থাকলো না যে কলটা আদিত্য দিয়েছে। আমি কলটা ব্যাক করলাম। আমি কল দিতেই রিসিভ করলো। রিসিভ করার পরে ওপাশ থেকে, আদিত্য আমি কি চিনতে পেরেছেন? আমি হুম। বলো কল কেন দিয়েছিলে? আর রিসিভ না করতে পারার জন্য সরি, আসলে আমি বাসায় এসে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়ছিলাম। আদিত্য এটা কেমন কথা, তাহলে আজকে এখনো কিছু খানি? এটা যদি আম্মু শুনে তাহলে কি ভাবেন? এইভাবে কিছু না খেয়ে ঘুমায় নাকি? আমি কি আর করবো, বাসায় খাবার মতো কিছু ছিল না। অন্যদিকে বল জানেন না আমি আসবো, যে তার জন্য এটা হয়েছে। প্রবলেম নেই, এখন বাসা থেকে বের হয়ে কিছু খেয়ে নিব। এখন বলো কল দিয়েছিলে কেন? আদিত্য এমনি বাসায় গিয়ে পৌঁছিয়েছে কিনা এটা জানবার জন্য বাসা থেকে আম্মু কল দিয়েছিল আমার কাছে। আমি আচ্ছা কিছু না, যখন আমি তাহলে রাখি, আমার আবার বাসা থেকে বের হতে হবে। এই কথা বললে আদিত্য আচ্ছা বললে আমিও কল কেটে দিলাম। আদিত্যের কাছ থেকে কল কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম বাহিরে যাবার জন্য। বাহিরে আসলাম একা একা। কিছুক্ষণ ঘুরে একটা রেস্টুরেন্টে এসে প্রথমে 1 কাপ কফি খেলাম, তারপরে রাতের জন্য কিছু খাবার নিয়ে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে বই নিয়ে বসে পড়ি। অনেক সময় ধরে বই পড়তেছিলাম। বই পড়া শেষ হলে রাতের জন্য যে খাবার এনেছিলাম সেইগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আবার ভার্সিটিতে চলে আসলাম। এইভাবে চলতে লাগলো দিনগুলো। অনেকটা দিন চলে গেল। মাঝে মাঝে আদিত্য কল দেয় নিজে থেকে। আমি এখনো ওকে নিজে থেকে কল দেয়নি। আমার বেশি সময় নেই ফাইনাল এক্সামের, তার জন্য বই নিয়েই ব্যস্ত থাকা হয়। রাতে ঘুমিয়ে আছি, তখনই একটা অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। আমি রিসিভ করলাম। তখন ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠ বলতে লাগলো,
আমি রিফাত আফিফ। আমি এই কথা শুনে অনেকটা চমকে যাই, কেন যা যাব না এইভাবে কল দিল, তার জন্য আমার জীবনে এত কিছু হয়ে গেল। তারপরেও আমি শান্ত হয়ে আমি হুম ভাইয়া বলো, কি মনে করে আমাকে কল দিলে? রিফাত, তুই কি আমার উপরে রেগে আছিস? দেখ, আমি এটা হবে তোর সাথে কল্পনাতেও ভাবিনি। এখানে আমার কোন দোষ না? আমি অনেকবার বলতে চেয়েছিলাম আমি বিয়েটা করতে পারবো না, কিন্তু আমার আব্বুকে তো অনেক ভয় পাই, তাই বলতে পারিনি। অন্যদিকে সে আমাকে না পেলে মরে যাবে, কি করব বুঝতে পারছিলাম না। প্লিজ আমাকে মাফ করে দিস। আমার আগে রিফাত ভাইয়ের উপরে রাগ থাকলেও এই কথাগুলো শোনার পরে আর থাকলো না। এখানে তো তার কোন দোষ নেই, একদমই নেই। তাই আমি, আরে ভাইয়া কি বলছে, এখানে তোমার আবার কি দোষ? এটা আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে। এখন বলো, তুমি কই আছো ভাবিকে নিয়ে? রিফাত, তোরা যে শহরে আছিস, আমরা সেখানে আছি। আচ্ছা, কালকে তুই কি আদিত্যকে নিয়ে আমাদের সাথে দেখা করতে পারবি? তোর কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমি আদিত্যকে বলতে পারবো না। বলতে হলে তুমি কল দিয়ে বলো, আমি ফোন নাম্বার দিচ্ছি। আমি এই কথা বললে রিফাত ভাইয়া, আফিফ ভাই, আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে অনুরোধ করছি, তুই প্লিজ আদিত্যকে বলো আমার অনুরোধটা রাখো একটু। আমি ওর সাথে সামনাসামনি ক্ষমা না চেয়ে কথা বলতে পারবো না। অনেক অনুরোধ করতে লাগলো রিফাত ভাইয়া। আমি তার ছোট ভাই হয়ে কি করে অনুরোধটা ফেলে দেই? তাই আমি, আচ্ছা ভাইয়া, আমি আদিত্যার সাথে যোগাযোগ করে দেখা করতে বলবো। আর যদি আদিত্য দেখা করতে রাজি না হয়, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না, বলে দিলাম। রিফাত ভাইয়া, আফিফ বলার আগেই তুই এই কথা বলিস না যে করে হক ওকে তুই রাজি করিয়ে আমার সাথে দেখা করাবি। আমি, আচ্ছা, আমি সম্পর্ক দিয়ে চেষ্টা করব। এখন তাহলে রাখি। এটা বললে রিফাত ভাইয়া আচ্ছা বলতেই আমি রেখে দিলাম। রিফাত ভাইয়ের কাছ থেকে ফোন রেখে আদিতার ফোন নাম্বার খুঁজে তখনই ওকে কল দিলাম। আমি কল দিতেই প্রথমবারই রিসিভ করলো, তারপরে ওপাশ থেকে আদিত্য। আমি ভাবিনি আপনি আমাকে নিজে থেকে কল দিবেন, তাও আবার এত রাতে। আমি ভাবিনি তোমাকে এই সময় কল দিতে হবে। যে কারণে কল দিয়েছি সেটা বলে ফেলি। তারপরে আমি আদিত্যকে সবটা বললাম। রিফাত ভাইয়া কল দিয়ে যা যা বলেছিলেন সবকিছু আমার কথা চুপচাপ শুনে তারপরে আদিত্য, এখন আমি কি করতে পারি বলেন? আমি কালকে আমরা দুজনে রিফাত ভাইয়ার সাথে দেখা করব, তুমি কি বলো? আদিত্য, আমি কি বলবো? তুমি যা বলবে আমাকে তো তাই করতে হবে। কখন করতে হবে সেটা বলে দিও। আমি রিফাত ভাইয়ের কাছ থেকে জেনে তোমাকে জানাবো। আদিত্য, ওকে, তাই হোক। ডিনার করেছেন? আমি, হুম। তুমি? আদিত্য, হুম মাত্র করে এসে আবার বই নিয়ে বসলাম। আমি, এখনো বই পড়ছো? এত পড়তে হবে না, এখন শুয়ে পড়। আদিত্যার সাথে কিছুটা সময় কথা বলে ওর কাছ থেকেই কল কেটে দেই। কল কাটা পরে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। প্রতিদিনের মতো আজকে ঠিক সময় ঘুম থেকে জেগে যাই আমি। উঠেই ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে সেখান থেকে বের হয়ে দেখছি আমার ফোনটা বেজে চলছে। আমি ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের উপরে তাকিয়ে দেখতে পেলাম যে রিফাত ভাইয়া কল দিয়েছেন। আমি রিসিভ করার পরে জিজ্ঞেস করলেন আজকে দেখা করতে পারবো কিনা দুজনে। আমি তার কাছে জানতে চাইলাম কখন কোথায় দেখা করতে হবে। আমি এই কথা বললে রিফাত ভাইয়া একটা সময় এবং একটা স্থানের নাম বলে সেখানে আমাদের দেখা করতে বলে আমি ওকে বলে দিলে সে ফোন রেখে দেয়। রিফাত ভাইয়া কল কেটে দিলে আদিত্যকে কল দেই আমি কল দিলে প্রথমবারে সিরিভ করলো না, আবার কল দিলে এইবার সিরিভ করলো। রিসিভ করার পরে ও পাশ থেকে ঘুম ঘুম চোখে আদিত্য, হুম বলেছ, আমি শুনছি। আমি, এখনো তুমি ঘুমাচ্ছ? আদিত্য, হুম, আজকে আমাদের ক্লাস নেই তো তার জন্য। আপনি এটা বাদ দিন, কি বলবেন সেটা বলেন। আপনি তো আবার কারণ ছাড়া কল দেন না। আমি, হুম, আজকে আমরা দেখা করব রিফাত ভাইয়ার সাথে। আমি তোমার বাসা থেকে পিক করে নিব, রেডি হয়ে নিবে। আদিত্য, ওকে, আমি রেডি হয়ে থাকবো। এটা বলার পরে আমি বলে দেই এখনই উঠে রেডি হবে, আমি আছি এখনই। এটা বলেই কল কেটে দেই। ওর কাছে থেকে ফোন রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসলাম। এত তাড়াতাড়ি কাজের বুয়া আসবেন না, আমারও আবার এখনই বাসা থেকে বের হতে হবে, তাই রান্নাঘরে এসে এক কাপ কফি করে নিজের জন্য
কফি করা শেষ হলে কফি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কফি খেতে খেতে আমি রেডিও হয়ে নিলাম। রেডি হবার পরে বাসা থেকে বেরিয়ে পড়ি। বাসা থেকে বের হয়ে একটা রিক্সার জন্য ওয়েট করতে লাগলাম। বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না, কেননা আমি রিক্সা পেয়ে গেছি। রিক্সা মামাকে ঠিকানা বলে সেখানে নিয়ে যেতে বললাম। আমাকে সরাসরি সেখানে নিয়ে আসলো। আমি আদিত্যার যে বাসায় থাকে সেখানে চিনে দাঁড়িয়ে ওকে কল দিলাম। আমি কল দিতেই রিসিভ করলো। রিসিভ করার পরে আমি কিছু বলার আগেই আদিত্য বলল, 2 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। এটা বলে ও নিজেই কল কেটে দেয়। আমিও ওর জন্য ওয়েট করতে থাকলাম ওখানে। আদিত্য ঠিক 2 মিনিট পরেই চলে আসলো। ওকে আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকে আদিত্য একটা শাড়ি পরেছে, ওকে শাড়িতে কতটা সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবে না। আদিত্য এসে আমার পাশে বসে পড়ে। আমি রিক্সা মামাকে একটা ঠিকানা বলি, সেখানে নিয়ে যেতে বলি আমাদের। আমাদের সেখানেই নিয়ে আসলে রিফাত ভাইয়া আমাদের একটা রেস্টুরেন্ট দেখা করতে বলেছেন। আমি রিক্সা ভাড়া দিয়ে আদিত্যকে নিয়ে ভিতরে চলে আসলাম। এসে দেখি রিফাত ভাইয়া আর একটা মেয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি থাকলো না এটা যে রিফাত ভাইয়ার ওয়াইফ। আমাদের দেখি রিফাত ভাইয়া ডাক দিলেন। আমরা কাছে গেলে আমাদের দুজনকে বসতে বললেন। আমরা দুজনে বসে পড়লে রিফাত ভাইয়া তার ওয়াইফের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। তারপরে রিফাত ভাইয়া আর ভাবি আমাদের দুজনের কাছে ক্ষমা চাইলেন। আদিত্য কি ভাইয়া কি করছে, এটা আমি আফিফের কাছ থেকে সবটা শুনেছি। এখানে কারি দোষ নেই, যা হয়েছেন সবটা ভুলে যান। তারপরে অনেক সময় ধরে গল্প করলাম। আমরা সেখান থেকে খেয়ে বেরিয়ে আসলাম। রিফাত ভাইয়া ভাবি চলে গেলেন আর বললেন, আমি যেন আবার আদিত্যকে বাসায় ছেড়ে দেই। আমিও হুম বলে দেই। আমি আদিত্যকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসলাম। তারপরে আমি আমার বাসায় চলে আসলাম। এইভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো। এখন আদিত্যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, দুজন দুজনের সাথে অনেক কিছুই শেয়ার করি। আজকে আমি ক্লাস করে ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখনই আদিত্য কল দেই। আমি রিসিভ করলে আদিত্য বলতে লাগলো যে আমাদের ভার্সিটিতে অনেক ঝামেলা হচ্ছে। শুধু তাই না, অনেক মারামারি হচ্ছে, এখান থেকে কাউকে বের হতে দিচ্ছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না, তুমি যদি একটু আসতে। আদিত্যের এমন কথা শুনে আমার যেন কেমন লাগছে। কি করব, আমার মন শুধু বলছে ওর কাছে চলে যায়। আমি কিছু না ভেবে বলে ফেলি, আমি এখনই আসছি। এটা বলে কল কেটে দিয়ে একটা রিক্সা খুঁজতে থাকলাম। কিছুতেই পারছি না যাওয়ার জন্য, অন্য কিছু পাচ্ছি না। তাই আমি হাঁটতে শুরু করে দিলাম। আমি বুঝে গেছে হাঁটতে এইভাবে যাওয়া যাবে না, তাই দৌড়াতে লাগলাম। আমার এমন পাগলামি দেখে অনেকে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার যেন এইসব নিয়ে কিছু মনে হচ্ছে না। হয়তো আমার আগের দিনগুলো হলে এই কাজ আমাকে দিয়ে হতো না। আমি শুটে শুটে আদিত্যের কলেজে চলে আসলাম। এসে দেখি সত্যি এখানে অনেক ঝামেলা হচ্ছে, অনেক পুলিশও এসেছে। আমি ভিতরে যেতে চাইলে পুলিশেরা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। আমি তাদের অনেক বুঝাতে লাগলাম আমাকে ভিতরে যেতে হবে, কিছুতেই রাজি হচ্ছে না তারা। উপর থেকে আদিত্য আমাকে দেখতে পেল, আমাকে ডাক দিলে আমি পুলিশদের বলি ওই মেয়েটা আমার ওয়াইফাই, আমাকে যেতেই হবে। আমার এই কথা শুনে একটা পুলিশ আদিত্যকে জিজ্ঞেস করে আমি ঠিক বলছি কিনা। সবটা জানার পরে আমাকে ভিতরে যেতে দিল। আমি সরাসরি আদিত্যের কাছে এসে দাঁড়ালাম। আমি কাছে আসার পরে, আদিত্য তুমি এইভাবে ঘামছো কেন আর এইভাবে হাঁপাচ্ছিলে কেন? এটা বলে আদিত্যের ব্যাগ থেকে ওর রুমাল বের করে আমাকে মুছিয়ে দিতে লাগলো। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, না থাক, লাগবো না। আসলে এখানে আসার জন্য কিছু পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন কিছু পাচ্ছিলাম না তখন দৌড়ে চলে এসেছি। আদিত্য কি বলো ইস, তুমি সারা রাস্তাতে দৌড়ে এসেছো, পাগল নাকি তুমি? যদি কিছু হয়ে যেত? আমি না, আমার কিছু হবে না। তোর ওই কথাগুলো শুনে আমি ঠিক থাকতে পারছিলাম না, তাই তো এইভাবে চলে আসতে হয়েছে। আদিত্য আর কিছু বললো না। কি বলবে, আজকে যা করেছি হয়তো আদিত্য একটা ভাবেনি আমি এমনটা করতে পারি। আর হে আদিত্যও আমাকে এখন তুমি করে বলে। আমি ওকে নিয়ে বেরিয়ে আসলাম। ওকে ওখান থেকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম আমি। তারপরে আমি আমার বাসায় চলে আসি। এইভাবে চলতে থাকলো আমাদের দুজনের দিনগুলো। অনেকটা মাস হয়ে গেল, এখনো দুজনের কেউই বাসায় যায়নি। আদিত্য কিছুদিন বলেছিল, আমি রাজি হয়নি, কারণ আমার হাতে এত সময় নেই হবে। আমার সাথে আম্মু আব্বুর তেমন যোগাযোগ না হলেও আদিত্যের সাথে ঠিকই হয়।
দেখতে দেখতে আমার এক্সামও শেষ হয়ে গেলে। এক্সাম শেষ হওয়ার পরে আমার এখানে কিছু করার নেই, তাই আদিত্যকে নিয়ে বাসায় যেতে চেয়েছিল, কিন্তু ওর এক্সাম শুরু হয়ে গেল। ওকে রেখে আমি চলে গেল। আম্মু আব্বু আমার খবর বানিয়ে দিব। আজকে আমরা দুজনে একটা পার্কে ঘুরতে এসেছে, দুজনে চুপচাপ আছি কিছুক্ষণ তার ভিতরে। আদিত্য, আচ্ছা আফিফ, তুমি আমাকে ভুলে যাবে? আমাকে কি ছেড়ে দিব কখনো তোমার জীবন থেকে? আমি হঠাৎ এই কথা কেন? আদিত্য, সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার জীবন যেমন একটা মানুষ চেয়েছি তেমনি একজন তুমি। আমার চাওয়ার সবকিছু তোমার মাঝে রয়েছে, যেন জীবনে আমি এখনো কার প্রেমে পড়িনি, শুধু একজনের ভালোবাসবো বলে। আমি সবটা বুঝলাম। ওকে, আমি তোমাকে ছাড়বো না। আদিত্য, এইভাবে বললে হবে না, আমাকে তোমার কাছে নিয়ে রাখো। আমি কিছু বললাম না। আদিত্যার এমন কথা শুনো। আদিত্যও কিছু বলল না। ওকে সন্ধ্যার পরে বাসায় নামিয়ে দিয়ে আসলাম আর বলে আসলাম, কালকে তোমাকে কলেজে যেতে হবে না। আদিত্যও ওকে বলে আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। রাতটা ভালোভাবেই কেটে গেল। পরের দিন আদিত্যাকে কল দিয়ে বাসা থেকে বের হয়ে আদিত্যার বাসার নিচে এসে দাঁড়ালাম। ওকে রিক্সা করে একটা শপিং মলে আসলাম। আদিত্যাকে এখানে নিয়ে আসার কারণ জানতে চাইল, কেন নিয়েছি এখানে? আমি কালকে না বললে আমার সাথে থাকতে চাও? তাই আমাদের প্রথম বাসর তার তো হলো না, তাই দ্বিতীয় বাসর করব। আদিত্য, কি বলছো? এইসব লজ্জা নেই তোমার? প্রথম দিন আদিত্য আর আমি যা যা পড়েছি সেম সবকিছু কিনলাম। আমরা ড্রেস কিনছি তখনই আদিত্য, আফিফ আমাকে কিছু টাকা ধার দিবে, আবার পরে দিয়ে দিব। আমি কেন? টাকা দিয়ে কি করবে আমাকে বলো, আমি কিনে দেই। আদিত্য, না, সেটা বলা যাবে না। আমাকে টাকাটা দিবে কিনা এটা বলো। আমি আর কিছু না বলে আদিত্যার কত টাকা লাগবে সেটা জিজ্ঞেস করে ওকে দিয়ে দেই। আমার কাছ থেকে টাকা নিয়ে আদিত্যাকে দেখলাম একটা পাঞ্জাবি কিনলো। আমি এটা কিনবে আমাকে বললি কি হতো? আদিত্য, এটা আমার টাকা দিয়ে তোমাকে কিনে দিব, তার জন্য আমার কাছে টাকা রয়েছে কিছু। আমি তো আর জানতাম না আমরা এখানে নিয়ে আসবো। আমি আর কিছু বললাম না। ওকে নিয়ে একটা ফুলের দোকানে আসলাম, সেখান থেকে ওর পছন্দের কিছু ফুল কিনে নিলাম। আরো অনেক কিছু কিনলাম, তারপরে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজেদের বাসর নিজেদের হাতে সাজাতে লাগলাম, কেননা এটা আমাদের জীবনের দ্বিতীয় বাসর। সারাদিন ঘর সাজাতেই আমাদের দিনটা চলে গেল। রাতে ছাদে গিয়ে আগে আমরা কেক কাটলাম। আমাদের এইবারে সত্যি বাসর হয়ে গেল। পরের দিন আদিত্যার বাসা থেকে সব জিনিস আমি যে বাসাতে থাকি সেখানে নিয়ে আসলাম। এখন আমরা দুজনে একসাথে থাকি। আমার কিছু করার নেই, তার জন্য ওর সাথে সারাক্ষণ দুষ্টামিতে মেতে থাকি। এই বাসা আসলে আদিত্যা সব কিছু করে দেয়, আমার রান্না হতে সব। আদিত্যার এক্সাম শেষ হলে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ এখানে আমাদের কলেজ নেই, আমার তো এমনি লেখাপড়া শেষ। বাসা আসার পরে আমার দুজনকে পেয়ে অনেক খুশি হয়। আমরা ডিনার করে রাতে শুতে আসলাম। আদিত্যা আমাকে একটা গুড নিউজ দিল। আদিত্যা নাকি প্রেগন্যান্ট। আজকে আমি সত্যি অনেক খুশি। এই খবর পেয়ে বাসারও সবাই খুশি হলো। ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। সমাপ্ত।